সেমিস্টার 6 স্টার্ট হয়ে গেল। তো সেমিস্টার 6 এ প্রথম দিন যেটা করব সেটা কি সিলেবাস, কি কি সাবজেক্ট পড়তে হবে সেমিস্টার 6 এ, ঠিক আছে, এবং প্রতিটা সাবজেক্টে কি কি সিলেবাস আছে সমস্ত সম্পর্কে একটু ডিসকাশন করে নেব, ঠিক আছে, সমস্ত বিষয় তোকে সঙ্গে একটু ডিসকাশন করে নেব। তো দেখ, প্রথমে সেমিস্টার 6 এ তোকে টোটাল 4টে পেপার পড়তে হবে, 4খানা পেপার পড়তে হবে, ঠিক আছে। প্রথমে যেটা তোদের একটা পিডিএফ গেছে দেখি, প্রথমে লেখা আছে যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে, তো যেটা অলরেডি তোদের কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড সেমে দিয়ে দিয়েছে, সো ওটা নেই। এটা তাহলে কোথা দিয়ে হলো, যেহেতু পিডিএফ নেট থেকে ডাউনলোড করা হয়েছে, ঠিক আছে, তো তখন এটা ছিল আর কি, এটা আগে ছিল, আগে সেকেন্ড সেমেই ছিল, ঠিক আছে, তো সরি আগে 6 সেমে ছিল, আগে যখন প্রথম বছর যারা পরীক্ষা দিয়েছিল, প্রথমবার যখন সিবিসিএস ছিল তখন 6 সেমে ইভিএস দিয়েছিল, পরে ওরা সেকেন্ড সেমে নিয়ে গেছে, ঠিক আছে, তো তো পরে চেঞ্জ করে। তাহলে এখানে কি কি সাবজেক্ট পড়তে হবে, তোকে 4খানা সাবজেক্ট পড়তে হবে। প্রথম দেখ, 2 নম্বর বক্সে কি লেখা হয় দেখ, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং অ্যান্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন 70+30 যেমন লেখা আছে 100 মার্কস, ঠিক আছে, টোটাল 100 মার্কস, ঠিক আছে, তো ওর তোর ফাইল হবে, প্রজেক্ট ফাইল হবে, এবং এর ওপর কোনো পরীক্ষা হয় না, মানে তোর রিটেন কিছু পরীক্ষা হবে না, কোনো রিটেন নেই, কোনো রিটেন নেই, ভাইবা হবে, তোর প্রজেক্ট জমা নেবে, খাতা জমা নেবে, তারপর ওখানে তোর কোনো কোনো, এটা পুরো কলেজের উপর ডিপেন্ড, এমন নেই যে সব কলেজে একই কোশ্চেন করবে, বাইরে থেকে লোক আসবে তোকে কোশ্চেন করবে, ঠিক আছে, তোকে কোশ্চেন করবে, কিছু কিছু কোশ্চেন স্যার কিসের উপর কোশ্চেন করবে সারা সুন্দর করে পিডিএফ দিয়ে দেবো। যেমন ম্যাক্সিমাম কোশ্চেন করার সম্ভাবনা ট্যালি থেকে, ট্যালি এখানে ট্যালি আছে, ট্যালি শেখাবো, আমি শেখাবো, চিন্তা নেই, ট্যালি থেকে যা কোশ্চেন দিয়ে দেবো সেই কোশ্চেনই ওরা করবে, ওর মধ্যেই কোশ্চেন করবে। আর কি কোশ্চেন করতে পারে, ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন, ট্যাক্স রিলেটেড কোশ্চেন করবে, ট্যাক্স রিলেটেড, ঠিক আছে, সব বলে দেবো কি কোশ্চেন করতে পারে। অ্যাকচুয়ালি এই সাবজেক্টে 3টেই চ্যাপ্টার আছে, আমি সব ডিসকাশন করছি। তাহলে এটা কি বুঝতে পারলি যে পরীক্ষা তো কোনো রিটার্ন দিতে হবে। তারপরে যে সাবজেক্ট মেন যে দুটো পেপার, ও যার একটা কথা বললি প্রজেক্ট রিপোর্ট, এখানে লেখা নেই প্রজেক্ট রিপোর্ট, একটা সাবজেক্ট প্রজেক্ট রিপোর্ট, এই সাবজেক্টটা শুধু তারাই পড়বে যারা অনার্স, তাদেরকেই পড়তে হবে, অনলি ফর অনার্স, প্রজেক্ট রিপোর্ট পড়বে অনলি ফর অনার্স, অনলি ফর অনার্স, জেনারেলদের পড়তে হবে। তাহলে জেনারেলদের কটা সাবজেক্ট, 3টে, জেনারেলদের 3টে সাবজেক্ট পড়তে হবে, আর অনার্সদের 4টে, এক্সট্রা কি প্রজেক্ট রিপোর্ট। আচ্ছা দেখ, তাহলে এই কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং এন্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন, দেখ বারবার করে এত বড় নাম কোনদিন সাবজেক্টে বলবো না, কি বলে জানিস তো, সিএই, বারবার বলবো সিএই, কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং এন্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন, যখনই তোদের কলেজে যখন রুটিন দেবে দেখবি সিএই লেখা থাকবে, এত বড় নাম লেখা থাকবে সিএই, ঠিক আছে, তো নেক্সট যেটা সাবজেক্ট সেটা হচ্ছে এফআর এফএসএ, মানে এই সাবজেক্টটাকে আমরা ভালোবেসে এফআর এফএসএ বলে ডাকি, ভালোবেসে এফআর এফএসএ বলে ডাকি। এর ফুল ফর্ম হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, পুরোপুরি এটা অ্যাকাউন্ট স্পেস, খুব সুন্দর লাগে, ইন্টারেস্টিং জিনিস, শেখার মতন সাবজেক্ট আছে। তার মধ্যে আমি বলে দেবো কি কি সাবজেক্ট, কি কি চ্যাপ্টার আছে যেটা অলরেডি তোরা করে ফেলেছিস, অলরেডি আগে করে এসেছিস, এইটার সঙ্গে অনেক মিল আছে এখানে। কত নাম্বার, এটা 100 মার্কসের পেপার, ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, খুবই ইন্টারেস্টিং, খুব মানে আমার গ্র্যাজুয়েশনের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, তো খুব ভালো একটা সাবজেক্ট, খুব সুন্দর সাবজেক্ট, খুব সুন্দর স্কোরিং করা যায়, মানে যদি সিরিয়াস ভাবে পড়িস এই সাবজেক্টে প্রচুর স্কোর করা যায়, বিশাল স্কোর করা যায় সাবজেক্টে, বোঝা গেল। আর সিরিয়াস ভাবে অনেকে, যেমন আমি তোকে বলছি জাস্ট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, আগের বছর অনেকে ছিল ও 6 সেমে 4টে সাবজেক্ট, অনার্সের কথা বলছি, 2টো সাবজেক্ট তো কিছু পড়তেই হবে না প্র্যাকটিক্যাল, আর বাকি 2টো সাবজেক্ট পড়তে হবে, ও ঠিক আছে পড়তে হবে না, অল্প করে পড়বো। তো যারা এই ধারণা নিয়ে গেছিল তারা কিন্তু ফেসে গেছিল, মানে লাস্টে গিয়ে প্রচুর প্রেশার পড়ে গেছিল, যদিও আগের বছর তো লাস্টের দিকে 1 মাস পরীক্ষা পিছিয়ে গেছিল, অনেকটা সময় পেয়ে গেছে, ঠিক আছে। দেখ প্রথমে আমি বলছি কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং এর সিলেবাসটা বলছি, সাবজেক্টের নাম কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং এন্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন। দেখ কি লেখা, প্র্যাকটিক্যাল, পুরোপুরি প্র্যাকটিক্যাল বেস। এই সাবজেক্টে 3টেই পেপার থাকবে, মানে 3টে চ্যাপ্টার থাকবে। চ্যাপ্টারগুলোর নাম বলছি, দেখ চ্যাপ্টারগুলোর নাম বলছি, একটা ইউনিট 1, একটা ইউনিট 2, একটা ইউনিট 3। তুই ভাবতে পারিস ইউনিট 1 পুরো আমার হাতে, ইউনিট 1 পুরোপুরি আমার হাতে, 40 নাম্বার পুরো আমি শেখাবো, ট্যালি, ফুল ট্যালি শেখাবো। সে তোর কোর্সে এখানে সিলেবাসে যা আছে সেটা তো শেখাবো, তার বাইরেও শিখিয়ে দেবো অনেক কিছু, তার বাইরেও অনেক কিছু শিখিয়ে দেবো। আগামী দিনে যদি কোনোদিন অ্যাকাউন্টস নিয়ে চাকরি করতে যাস, ট্যালি তো খুব মাস্ট, ট্যালি তো লাগবেই, ঠিক আছে, তো তো ট্যালিটার সম্পর্কে শিখিয়ে দেবো, ঠিক আছে। আর এখন তো বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টস এর কাজ করতে গেলে ট্যালি জানো তুমি, আবার ট্যালি তো আগে ইআরপি 9 হতো, এখন ট্যালি প্রাইম হয়ে গেছে। আমার ইউটিউবে অলরেডি ভিডিও অ্যাভেলেবেল আছে, ট্যালি ইআরপি 9 এর ভিডিও আছে, ট্যালি প্রাইমও আছে। কোনো কোনো কলেজ আগেরবার ইআরপি 9 করেছিল, এবং আগেরবার গুরুদাস কলেজে ইআরপি 9 ফলো করেছিল, অনেক কলেজ ইআরপি 9 করেছিল, আবার অনেক কলেজে প্রাইম করেছিল, অনেক কলেজে প্রাইম করেছিল, ফর এক্সাম্পল জয়পুরিয়া, গোয়েঙ্কা,
ঠিক আছে? তো এরা কিন্তু সব প্রাইম করেছিল। তো আমি দুটোই করেছিলাম, প্রাইম করেছি আবার ERP9 ও করেছি। এবছর নতুন করে আবার ভিডিও শুট করবো। ঠিক আছে? তো তার জন্য ক্লাসে যখন আসবি, তোরা অফলাইনে যখন পড়বি, যার ল্যাপটপ আছে অবশ্যই নিয়ে আসবি, কারণ একটা ল্যাপটপে তো বিশাল দিতে পারবো না, তাই না? নাহলে কি হয় বলতো, আমি আর কোনো একটা জিনিস শেখালাম, তোরা কিন্তু প্র্যাকটিস করতে পারবি না। তোরা প্র্যাকটিস করতে পারবি না। ধর আমি একটা করাচ্ছি, তুই হাতে ধরে করতে পারবি, কিছু আটকে গেলে আমাকে দেখাতে পারবি। এটার জন্য বলছি। আচ্ছা নেক্সট, তাহলে এটা হচ্ছে ইউনিট 1 ট্যালি, পুরোপুরি আমার হাতে কোনো চাপ নিতে হবে না কোনো। ঠিক আছে? পুরো সুন্দর করে শিখিয়ে দেবো, সপ্তাহে একদিন করে সুন্দর করে শিখিয়ে দেবো। 40 মার্কস, বুঝতে পারলি? 40 মার্কস এখানে। ইউনিট 2 কি বলছে? ডিজাইনিং কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম। তোরা মনে হচ্ছে এটা অলরেডি করে ফেলেছিস। ডিবিএমএস না, মানে কি বলবো, ওই তোর অ্যাক্সেস, এমএস অ্যাক্সেস, তাই না? এমএস অ্যাক্সেস তোরা নাম শুনেছিস? এমএস অ্যাক্সেস তোরা যখন থার্ড সেমে আইটি ছিল, আইটিতে এমএস অ্যাক্সেস করতে। তবে এটা আমি এমএস অ্যাক্সেস শেখাতে পারবো না। এখন স্যার কেন শেখাতে পারবেন না? আপনি কি জানেন না? না রে, জানি সব, তো শেখাতে পারবো না। আমার ল্যাপটপে বা আমার কম্পিউটারে এমএস অ্যাক্সেস নেই। এখন যে কি একটা নিয়ম করে দিয়েছে, এটা পাওয়াই যাচ্ছে না এমএস অ্যাক্সেস। আমার যে লেটেস্ট ভার্সন, এই ভার্সনে এমএস অ্যাক্সেস নেই। এটা হচ্ছে সমস্ত কলেজেই আছে। কলেজে পুরোনো দিনের কম্পিউটার, ওখানে এমএস অ্যাক্সেস আছে, ওখান দিয়ে তোকে প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আমি কিছু আলোচনা করে দিতে পারবো। ঠিক আছে? তো এটা কিছু করার নেই, আমার হাতে নেই কিছুটা, বুঝতে পারলি তো? আমার এখানে সাপোর্ট কম, এমএস অ্যাক্সেস নেই। ঠিক আছে? এই জন্য যখন তোকে প্রজেক্ট করতে হবে, এমএস অ্যাক্সেস যদি কোনো প্রজেক্ট দেয়, তোকে কলেজে বসে প্রজেক্টটা করতে হবে, বুঝতে পারলি তো? ইউনিট 3 ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন। এই যে ধর, সাপোজ তোরা তোরা থার্ড সেমে, ফিফথ সেমে তোরা অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল করলি, মনে করেছে? তোরা করলি অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, টোটাল ইনকাম বের করলি। তারপর কি করলি বল? ট্যাক্স লাইবিলিটি বের করতি। কেউ তোর একটা নিউ রেজিম, কেউ ওল্ড রেজিম, করেছিলি তো? এটা কিসে করেছিলি? হাতে করেছিলি। এটা কিসে করতে হবে? কম্পিউটারে করতে হবে। এর জন্য তোদের প্যান নাম্বার আছে তো? প্যান কার্ড আছে বাড়িতে? প্যান নাম্বার যখন যখন কলেজে শেখাবে, তখন বলবে, প্রত্যেকের প্যান কার্ড নিয়ে আসবে। তো স্যারের প্যান নাম্বার দিয়ে তার ওখানে এন্ট্রি করবে না, তোকে পুরো অনলাইন ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবে, পুরো ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবে, বুঝতে পারলি তো? তাহলে তোকে তোর নিজস্ব প্যান নাম্বার দিয়ে তোর একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সব করে দেবে, দেখাবে, এগুলো কলেজে দেখাবে। আমিও দেখাতে পারি, দেখানোর কোনো ব্যাপার না। কিন্তু তোকে কি নিয়ে আসতে হবে? তোকে প্যান নাম্বার নিয়ে আসতে হবে, মানে প্যান কার্ড নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো ওই দিয়ে করতে হবে, এইগুলো কোনো ব্যাপার। আর তুই তো সিএ, তোর ওখানে তো করেছি। ও তুই কি করেছিস? আর্টিকেলশিপ করেছিস? যারা সিএ বা সিএম আর্টিকেলশিপ করে, তারা সব জানে। তাহলে এগুলো বেকার জিনিস তাদের কাছে এগুলো টোটালি বেকার জিনিস, যারা সিএ আর্টিকেলশিপ বা সিএম আর্টিকেলশিপ করেছে। ঠিক আছে? তো এখানে কি হয়, পুরোপুরি ট্যাক্সের কাজ শেখানো হবে। বাট যারা অরিজিনাল ট্যাক্সের কাজ করে সিএ ফার্মে, ওখানে তো অনেক ভাস, সেখানে তো কিছুই নেই সিলেবাস। আমি তাও বলেছি, পরীক্ষার আগে আগে তোকে কলেজ থেকে না একটা অঙ্ক দেবে, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল একটা অঙ্ক তুলে দেবে, দিয়ে দেবে, একটা অঙ্ক তোকে দিয়ে দেবে, বলে তুমি এটা বাড়িতে করে নিয়েছো, করে আমাকে বলে, আমি বলবো এটা তুমি প্রজেক্টের খাতায় ঢুকে দেবে। তোকে দুটো ফর্মে করতে হবে, হয়তো তখন আমাকে দিয়ে করাবি অঙ্কটা। ঠিক আছে? তো কি করবি, একটা ইন্ডিভিজুয়াল অঙ্ক দেবে, একটা বলে তুমি ওল্ড রেজিমে করো, একবার করো নিউ রেজিমে। কেননা আজ থেকে 3-4 ট্যাক্স মনে হয় 3-4 মাস পর তো এমনি ভুলে যাবে। তখন আমি বলবো কি, পুরোনো জিনিস দেখে কর, বলে না স্যার আপনিই করে দিন। ঠিক আছে? তো তো দেখ, এইগুলোই এখানে বলা আছে। তাহলে এটাই হচ্ছে সিলেবাস। কিন্তু দেখে মনে হচ্ছে খুব ইজি, ব্যাপারটা ইজি নয় কিন্তু। কারণ তোকে লিখতে হবে, সময় নষ্ট করতে হবে। হয়তো তোর ব্রেনে প্রেশার দিতে হবে না, কিন্তু সময়টা নষ্ট হবে এখানে। কলেজ থেকে প্রজেক্ট দেবে, তোকে লিখতে হবে, তোকে হাতে লিখতে হবে। তুই ট্যালি করবি, তার স্ক্রিনশট তুলতে হবে, স্ক্রিনশট তুলে আঠা দিয়ে মারতে হবে ওখানে। এই জিনিসগুলো আগের বছর প্রচুর ঝামেলা করেছিল কিন্তু। আর যেহেতু দেখ স্যার, আগের বছর ফার্স্ট ঝামেলা করেছিল কেন? আগের বছর আর আগের বছর অত ঝামেলা করেনি। এখনো পর্যন্ত 6 সেম অফলাইনে 2বার পরীক্ষা হয়েছে। প্রথমবার তো জাস্ট অনলাইন হবে না অফলাইন হবে বুঝতে পারছিল না, করে দিয়েছিল অফলাইন লাস্ট মোমেন্টে গিয়ে। তারপরের বছর বিশাল প্রেশার দিয়েছে, বুঝতে পারলি? একটা ট্রেন্ড দেখিয়ে দিয়েছে যে এই বছরও প্রেশার থাকবে, এটা বলে দিলাম। সিরিয়াসলি ভাবে প্রথম দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে কি, FR FSA, যেটা আমাদের মানে কি বলবো, মানে এই সাবজেক্টটাকে আমি ভালোবেসে খুব বলি, এতটাই ভালো লাগে, মানে এতটাই ভালোবাসি এই সাবজেক্টটাকে, FR FSA বলে ডাকি, বুঝিস তো? ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আমরা যখন গ্র্যাজুয়েশন পড়েছিলাম, আমাদের কাছে একটা সাবজেক্ট ছিল, তখন আমরা পড়তাম FSA, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখন সাবজেক্টটার নাম চেঞ্জ করে করেছে FR FSA, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে? তো অনেকেই হয়তো FSA সাবজেক্ট পড়েনি। FSA সাবজেক্ট ক্যালকুলেশনে 2009 এর পর উঠে গেছে, 2012 এর পর FSA সাবজেক্টই উঠে গেছে।
তারপর আবার এসছে, ঠিক আছে তো, এফ আর এফ এস। কত নাম্বার আমি তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ইন্টারনালে থাকবে 20 নাম্বার। কত থাকবে ইন্টারনালে? ইন্টারনালে থাকবে 20 নাম্বার, জানিস, কিছু বলার বিষয় নেই, এখানে কলেজের হাতে তোর। সেমিস্টার এন্ডে পরীক্ষা হবে 80 নাম্বার, ঠিক আছে তো। কি বলছে দেখ, কি কি চ্যাপ্টার আছে ভালো করে বলছি। অলরেডি আমাদের বই তৈরি হয়ে গেছে, বইটা মোটামুটি 7 দিনের মধ্যে বই পেয়ে যাবে, অলরেডি বই তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা যে বই তৈরি করেছি যত রকমের অঙ্ক, সব অঙ্ক তুলে ধরেছি, ঠিক আছে। ক্যালকুলেশনিতে 80 সাল থেকে যত অঙ্ক, সব অঙ্ক তোলা আছে, 80 সালের পর থেকে সব অঙ্ক তোলা আছে, ঠিক আছে তো। এবং সবকটা অঙ্ক করানো হবে, একটা অঙ্ক বাদ যাবে না। প্রথম চ্যাপ্টার হোল্ডিং কোম্পানি, কি ফেভারিট চ্যাপ্টার এটা। হোল্ডিং কোম্পানি যথেষ্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই হোল্ডিং কোম্পানির একটা অঙ্ক আসবে পরীক্ষায় 15 মার্কসের, ঠিক আছে। 15 মার্কসের অঙ্ক আসবে হোল্ডিং কোম্পানি থেকে, বোঝা গেল। হোল্ডিং কোম্পানি থেকে 15 মার্কসের একটা অঙ্ক আসবে, ঠিক আছে। খুব ভালো করে শিখবো হোল্ডিং কোম্পানি, অনেকেই ভয় পায়। তো আমার ফার্স্ট ক্লাস করার পর আর হোল্ডিং কোম্পানি সম্পর্কে কোনো ভয় থাকবে না, ভয় এমনি কাটিয়ে দেবো হোল্ডিং কোম্পানির ভয়টা। অনেকেই ভয় পায়। আর হোল্ডিং কোম্পানি সবাই মুখস্থ করে, তো মুখস্থ করে পরীক্ষা হলে যায়, এই জন্য অনেকে পারে না করতে। মুখস্থ করা যাবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হোল্ডিং কোম্পানি, কনসেপচুয়ালি বুঝতে হবে। তাহলে কি বলতো, কোন আইটেমে যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে, এরকম জিনিস আছে এখানে, ঠিক আছে তো। মুখস্থ করে গেলে শেষ। স্যার হোল্ডিং কোম্পানি কি করতে হবে, একটা ব্যালেন্স শিট করতে হবে, কিন্তু 6টা থেকে 7টা ওয়ার্কিংস করতে হবে, ঠিক আছে তো। ওই 7টা ওয়ার্কিংসই মেইন। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, নাম তো শুনেইছিস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর একটু ভালো করে বলতে পারি, চ্যাপ্টারের নাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ভালো করে বলি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তোরা হয়তো সিএতে পড়েছিস, অনেক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়েছিস। এখানে এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সব পড়তে হবে, 3টে পড়তে হবে, 3টে, অনলি 3টে। 1 লিখেছি, 1, 16, ঠিক আছে, আর 33, আর কিছু পড়তে হবে না। 1, 16, 33। 1 এ যেখানে শুধুমাত্র থিওরি দেবে, 1 এ আর কিছু নেই, অঙ্ক নেই, থিওরি আছে, ঠিক আছে। 16 এ আছে কি বলতো, আচ্ছা তোরা কেউ বলতো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড উল্লেখ আছে? AS 10 এ। AS 10, ভালো করে শুনবি, AS 10 এ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আছে। আমরা কিন্তু AS পড়ছি না, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়ছি, IAS, IAS। তো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 নম্বরে উল্লেখ আছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ঠিক আছে। IAS 33, এখানে কি আছে, ডাইলুটেড ইপিএস এন্ড বেসিক ইপিএস। এবং আমি বলে দিচ্ছি এবছর পরীক্ষায় ডাইলুটেড ইপিএস আর বেসিক ইপিএস দিয়ে দিয়েছে পরীক্ষায়। এবছর তোরা যে বছর পরীক্ষা দিবি ডাইলুটেড ইপিএস আর বেসিক ইপিএসই দেবে, ঠিক আছে তো। এই ভিডিও আগের বছর প্রচুর ভিউ হয়েছিল, মানে এই ভিডিওর কারণে ইউটিউবে খুব একটা ভিডিও ছিল না, এর উপর ভিডিও ছিল না, ঠিক আছে তো। এটাই বলছি, বেসিক ইপিএস আর ডাইলুটেড ইপিএস এবছর পরীক্ষায় আসছে, সুতরাং সুন্দর করে করবো। আর এটাই যদি আমার পিডিএফ তৈরি করা জানিস, এই চ্যাপ্টারটাই 15 নাম্বার কভার করবে, শুধুমাত্র 10টা পেজের পিডিএফ। ও স্যার, তার মানে এটা বেশি খাটতে হবে না, কম খেটে 15 নাম্বার, কম খাটনিতে 15টা নাম্বার, একদম সিকিউর, 15 মার্কস। এরপর চলে আয় ফান্ড ফ্লো স্টেটমেন্ট। সে তুই আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড় বা সিবিএসসি বোর্ড পড় বা আইএসসি বোর্ড পড়, কোনো বোর্ডেই ফান্ড ফ্লো ছিল না, ঠিক আছে। ফান্ড ফ্লো স্টেটমেন্ট কত নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে বলছি পরে। তারপরে 4 নম্বর চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা নিশ্চয়ই তোদের সবার প্রত্যেকে জানা কম বেশি। সে তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড় বা সিবিএসসি বা আইএসসি বোর্ড পড়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়েছিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কম হলেও জানিস। আর সিবিএসসি বা আইএসসি বোর্ডে যারা পড়ে এসছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তারা ভালোই জানে, তারা ভালোই জানে, তারা খুবই সুন্দর জানে। সিবিএসসি বা আইএসসি বোর্ডে যারা পড়েছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কি বললাম বোঝাতে পারলাম? তো পরীক্ষায় ফান্ড ফ্লো আর ক্যাশ ফ্লো দুটো চ্যাপ্টার মিলে 20 নাম্বার আসবে। একটা 5 নম্বরে ছোট অঙ্ক দেবে, একটা 15 নম্বরে বড় অঙ্ক দেবে। কিছু স্টুডেন্ট পরীক্ষার আগে জানিস, পরীক্ষার আগে কিছু স্টুডেন্ট ভাবে ধর বেশি পড়বো না, কম পড়বো, আর কম পড়তে গিয়ে স্টুডেন্ট ফেঁসে যায়। বুঝেছিস কি বললাম, কি ফাঁসার কথা বলছি? বা পরীক্ষার আগে অনেকেই খুব মানে মহান মহান ব্যক্তিরা খুব সুন্দর সুন্দর সাজেশন দেয়, তো চলে যাও, ওই দুটোর মধ্যে দুটো করতে হবে না, একটা করে চলে যাও, পরীক্ষায় 15 নম্বর কভার আপ, তার তো ক্ষতি হলো না, ক্ষতি তো সেই স্টুডেন্টদের হয়ে যাচ্ছে, ঠিক আছে তো। তা আগের বছর এরকমই একটা ঘটনা ঘটেছিল, এরকমই একটা ঘটনা ঘটেছিল, যারা এরকম ভাবে পড়ে গেছিল ফেসে গেছিল। এবং আগের বছর এফআর এফএস সাপ্লি পাওয়ার মেন কারণ কিন্তু এখানে ছিল, কারণ সবাই টার্গেট করে এখান থেকে একটা 15টা নাম্বার কভার করবো, এখানে ফেসে গেছিল। কারণ আগের বছর আমি যতদূর মনে করছি আগের বছর ফান্ড ফ্লো আসেনি, এসেছিল ক্যাশ ফ্লো, ফেসে গেছিল, ফান্ড ফ্লো থিওরি দিয়ে দিয়েছিল। আর সবাই বেশি করে ফান্ড ফ্লোই করে, সবাই বেশি করে ফান্ড ফ্লোই করে, ক্যাশ ফ্লো করে যায় খুব একটা বেশি। আর আগের বছর ক্যাশ ফ্লো এসেছিল,
এবং আমি কি বলবো, আমি তার পড়াই করে বলার কিছু নেই, তো রেজাল্ট চাইলে আমি দেখিয়ে দিতে পারবো। আমার কাছে যারা পড়ে সবাইকে আমি ক্যাশ ফ্লোই করেছিলাম, আমি সবাইকে ক্যাশ ফ্লোকেই টার্গেট করেছিলাম, ঠিক আছে? যেখানে সব মার্কেটে ভাসছিল ফান্ড ফ্লো ফান্ড ফ্লো ফান্ড ফ্লো, আমি ক্যাশ ফ্লোকেই টার্গেট করেছিলাম, ঠিক আছে? তখন ক্যাশ ফ্লো এবং খুব কমন অঙ্ক এসেছিল, খুব এক্স্যাক্টলি যত মনে পড়ছে আগেবার 2014 অনার্সের অঙ্ক তুলে দিয়েছিল, ঠিক আছে? এবং সাজেশনের অঙ্ক যদি পুরোনো, আমি যদি ভুল বা মিথ্যা বলতে পারি, আমার পুরোনো ভিডিও ইউটিউবে আপলোড আছে, সাজেশন দেওয়া আছে, যে অঙ্কটা আছে সেই অঙ্ক সাজেশনও দেওয়া ছিল, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশনে দেওয়া ছিল। তো যাই হোক, ফান্ড ফ্লো ক্যাশ ফ্লো আমরা কিন্তু দুটোই করবো, আমরা একটা করবো না, আমরা দুটো চ্যাপ্টারই করবো। আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না ফান্ড ফ্লো বা ক্যাশ ফ্লো কত ভিডিও করা আছে, বলে বোঝাতে পারবো না, অনেক ক্লাস করা আছে। আমি তো প্রতিটা অঙ্ক করে দেখেছি, আমি একটা অঙ্ক বাদ দিই না। ফান্ড ফ্লো ক্যাশ ফ্লো প্রতিটা অঙ্ক করা আছে, 20 নম্বর আসবে। আগের বছর ফান্ড ফ্লো থেকে 20 এসেছিল, ঠিক আছে তো? আর ক্যাশ ফ্লো থেকে, ঠিক আছে? নেক্সট 5 দাগ, ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটা সবাই করে এসেছিস ক্লাস 12-এ, সে তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড় বা সিবিএসসি বা আইএসসি বোর্ড পড়, আমি বলছি তোদের মনে কাছে কিনা বলবি। কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। তোদের যদি মনে না থাকে বল, আমি এখন রেড বুক খুলে দেখিয়ে দেবো। ক্লাস 12-এর রেড বুক খুলে, ক্লাস 12-এ ছিল, ঠিক আছে? ক্লাস 12-এ ছিল, তোরা করেছিলি, এখন হয়তো মনে নেই, করলেই মনে পড়ে যাবে, ঠিক আছে তো? ক্লাস 12-এ ছিল এটা। এটাও একটা বোনাস চ্যাপ্টার, 10 নাম্বার, এটার 5টা পেজ আছে, আমার পিডিএফে 5টা পেজ আছে। তার মানে কি হলো স্যার, 10 আর কত ওখানে 25 নাম্বার হয়ে গেল, তো দুটো চ্যাপ্টারে 25 নাম্বার হয়ে গেল, ঠিক আছে তো? লাস্ট চ্যাপ্টার অ্যাকাউন্টিং রেশিও, বল এটা করিসনি ক্লাস 12-এ? বল ক্লাস 12-এ করিসনি রেশিও অ্যানালিসিস? ক্লাস 12-এ রেশিও, হ্যাঁ। তোরা এখন বলতে পারিস স্যার আমরা যে বছর পরীক্ষা দিলাম আমরা তো খুব মহান ব্যক্তি ছিলাম, তো আমাদের সময় পরীক্ষাই হয়নি, তাই তো? তোদের বাদ দিয়ে দিয়েছিল, তোদের সময় পরীক্ষা হয়নি, বাদ দিয়ে দিয়েছিল, তো তোরা রেশিও শিখতে পারিস সেইভাবে, ঠিক আছে তো? এবছর রেশিও শিখবো। স্যার আপনি সবার প্রথম এফ আর এফ এস এ শুরু করবেন, কোন চ্যাপ্টারতে আরম্ভ করবেন? কোন চ্যাপ্টারতে আরম্ভ করতে পারি বল? এফ আর এফ এস এর রেশিও দিয়ে স্টার্ট করবো, রেশিওতে স্টার্ট করবো। আগের বছর রেশিওর আমি 35টা ক্লাস করেছিলাম, 35টা ক্লাস করেছিলাম রেশিওর, 35টা ক্লাস। তাহলে বল যে বছর ব্যাচে 35টা ক্লাস করাবো সে বছর রেশিও কি কোনো কত ছিল? 20 নাম্বার, 20 নাম্বার কি তুলতে পারবেন ওরা? ঠিক আছে তো? রেশিও যথেষ্ট ইজি অঙ্ক দিয়েছিল, ইজি অঙ্ক দিয়েছিল রেশিওর। আমি বারবার বলছি খুব বেনিফিট হবে কেউ যদি আইএসসি বোর্ড থেকে এসে থাকে 6-7 এফআরএমএস এর মধ্যে, তার খুব হেল্প হবে। তাকে শুধুমাত্র দুটো চ্যাপ্টার শিখতে হবে না, তো সেটা কি? একটা ফান্ড ফ্লো আর একটা হোল্ডিং, যদি আইএসসি বোর্ড থেকে এসে থাকে, ঠিক আছে? তো ঠিক আছে বলে স্যার এখন তোরা ইয়ে পাওয়ার কিছু নেই স্যার, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এসে লাগে, আমরা কি ফেল না? না না, আমি তো আছি। এই গেল এফআর এফএস এর সিলেবাস, সিলেবাস সম্পর্কে জানতে হলো, ঠিক আছে তো? এইবার আমি তোকে অঙ্ক সম্পর্কে, অঙ্কের প্যাটার্নটাও বলে দেবো, চিন্তা নেই, আগে সিলেবাসটা শেষ করতে দেবো, প্যাটার্নটাই বলে দিচ্ছি। এফএম, এফএম এ টোটাল কত? 100 মার্কসের পেপার, 20 মার্কস থাকবে ইন্টারনালে আর 80 মার্কস থাকবে এক্সটার্নালে। প্রথম চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? যেখানে 10 নাম্বার থাকবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন মানে ফার্স্ট যে ইউনিট, প্রথম ইউনিটে ইন্ট্রোডাকশন আর বেসিক কনসেপ্ট, ঠিক আছে? কি বললাম বল? ফার্স্ট ইউনিটে কি থাকবে? ইন্ট্রোডাকশন আর বেসিক কনসেপ্ট, এটা মিলিয়ে 10 নাম্বার থাকবে, ঠিক আছে? 10 নাম্বার থাকবে, যদিও এর মধ্যে কিছু অঙ্ক আছে, তাও আমি বলে দিচ্ছি, তো এই অঙ্কটা জানা, তো প্রত্যেকে জানে এই অঙ্কটা, যে অঙ্কটা শেখাবো প্রত্যেকে জানে। স্যার জানা মানে কবে? থার্ড সেমিস্টার শিখে এসেছিস, থার্ড সেমিস্টারে একটা চ্যাপ্টার বলছি, মনে আছে কিনা এই বারবার পড়ানোর সময় বলেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুইটি, মনে আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুইটি, সেই চ্যাপ্টার এখানে আছে। তার মানে তোর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুইটি আমার থার্ড সেমিস্টার ভিডিও সুন্দরভাবে পড়া থাকে, তাহলে এখানে হয়তো সেইভাবে শিখতে হবে, এখানে শিখতে হবে না ওই জিনিসগুলোই। দেখবি তুই যখন ভিডিওগুলো যখন খুলে দেখতে থাকবি, বলি স্যার এবার থার্ড সেমিস্টার নোটগুলো করা আছে, আর নোটগুলো নোট করতে হবে। টাইম ভ্যালু অফ মানি, এখানে বলা হতো কি? টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি, বুঝতে পারছিস তো? ধর আজকে, আজকে আমার হাতে 100 টাকা আছে, 2 বছর পর 100 টাকার ভ্যালু কি হবে? বুঝতে পারছিস তো? এটাই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, সময় যেতে যেতে মানির ভ্যালু বাড়তে থাকে। এটা হচ্ছে ইউনিট 1-এ তোকে শিখতে হবে। ইউনিট 2-তে আছে কি? কস্ট অফ ক্যাপিটাল, ইউনিট 2-তে কস্ট অফ ক্যাপিটাল 10 নাম্বার। এখন তুই বলতে পারিস স্যার আপনি কোন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবেন? আমি তো কস্ট অফ ক্যাপিটাল দিয়ে স্টার্ট করবো, এফএম কস্ট অফ ক্যাপিটাল দিয়ে স্টার্ট করবো। ইউনিট 3-তে কি আছে? লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার, লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি, এই চ্যাপ্টারে কত নাম্বার আছে? 10 মার্কস আছে, 10 মার্কস আছে। ইউনিট 4, ইউনিট 4-এ আছে ওয়ার্কিং ক্যাপিটাল 1 10 মার্কস, ইউনিট 5-এ আছে ওয়ার্কিং ক্যাপিটাল 2 10 মার্কস, ঠিক আছে?
ইউনিট 6 এ কি আছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার 1 10 মার্কস, ইউনিট 7 এ আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 2 10 মার্কস। বুঝতে পারলি তো? ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল বাজেটিং বলা হয়, ঠিক আছে তো? ক্যাপিটাল বাজেটিং। আর লাস্ট চ্যাপ্টার রয়েছে ডিভিডেন্ড ডিসিশন, ডিভিডেন্ড পলিসি, 10 মার্কস। আমরা এফএম এর যে কটা চ্যাপ্টার শেখাবো না, দেখবি এফএম এর জিনিসগুলো, যে এফএম এর যে কটা ভিডিও তৈরি হয়েছে বা হবে, আমি প্রথমে অঙ্কে ঢুকি না, প্রথমে না পুরো ফর্মুলার বেসিকে ঢুকি, পুরো ফর্মুলা কি করে মনে রাখতে হয়, এটা টেকনিক শেখাই, এবং খুব রিসেন্ট ডেটা তুলে সব তৈরি করে। এবং এই জিনিসগুলো আমি যেইভাবে এফএমটা করেছি, অ্যাকচুয়ালি সিএ বা সিএমএ তে এইভাবেই পড়ানো হয়, ওইভাবেই পড়ানো হয়, একদম পুরো সেই রকম ভাবেই তৈরি করা হয়েছে এফএম গুলো। আমি প্রথমে যেমন অনেকে দেখবি প্রথমে ফর্মুলা দিয়ে দেয়, চলে এই ফর্মুলাগুলো মুখস্থ করে আসো, আজকে কালকে আমি অঙ্ক করাবো। তা আমি ওরকম করাবো না, আমি ফর্মুলা শেখাবো কি করে ফর্মুলা তৈরি হয়, অর্থাৎ ডেরিভেশন শেখাবো, ডেরিভেশন এফএম এ। সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে তো? তবে ডিভিডেন্ড পলিসির আমাদের দুটো মডেল শিখতে হবে, একটা ওয়াল্টার মডেল শিখতে হবে, একটা গর্ডন মডেল শিখতে হবে। খুব সোজা চ্যাপ্টার, সত্যি বলছি খুব সোজা চ্যাপ্টার, খুব কম সময় হয়ে যাবে, ঠিক আছে তো? আচ্ছা, এবার তোকে আমি এফআরএফএস এর ইবুক তৈরি হয়ে গেছে, দেখিস তো, দেখ 273 পাতার ইবুক হয়েছে, 273 পাতা। আমি প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিই, আমি দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখাচ্ছি আগে। আমার কাছে জাস্ট একটু প্যাটার্নটা বলে দিই, এফআরএফএস এর প্যাটার্নটা কেমন হবে, তো যদি দরকার হয় লিখে রাখতে পারিস, ঠিক আছে তো? বা আমি লিখে দিচ্ছি একটু পরে। 80 নাম্বার পেপার হবে। কিরকম ভাবে কোশ্চেন প্যাটার্নটা হয়? অনার্স এ, গ্রুপ এ, অনার্স এর সবার একই প্যাটার্ন হবে। গ্রুপ এ কটা কটা গ্রুপে কোশ্চেন সেট হবে সেটাও তোকে বলেছি। গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি, তিনটে গ্রুপে কোশ্চেন সেট হবে, তিনটে গ্রুপে কোশ্চেন হবে, একটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। বলেইছি তোর পরীক্ষায় কেমন কোশ্চেন থাকবে, তোকে লিখে দিচ্ছি, লিখে লিখে বোঝাতে সুবিধা হবে। আমি কি বললাম, এবারে পেতে তিনটে পার্টে কোশ্চেন হবে, একটা এ, একটা বি আর একটা সি। এ বি সি। সিতে 15 নাম্বারে তিনটে লিখতে হবে, 15 নম্বর তিনটে করতে। কত হলো 3×15 = 45। তার মধ্যে 15 নম্বরে ক্যাশ ফ্লোর সাথে, আমরা লিখছি ক্যাশ ফ্লোর সাথে কি অর্থ দেবে, বুঝতে পারছিস তো? ফান্ড ফ্লো অর্থ দেবে। দুটোর মধ্যে এরকম না একটা দেবে, দুটোই দেবে, একটা করতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? ভালো করে বোঝ, এই প্যাটার্নই কোশ্চেন স্যার, চিন্তা করতে হবে না, ক্যাশ ফ্লো আর ফান্ড ফ্লো দুটোই দেবে, একটা করতে হবে। এখন তোর যদি মন চায় যে না স্যার আগের বছর ক্যাশ ফ্লোর অঙ্ক এসে আমরা এবছর ক্যাশ ফ্লো থিওরি আসবে এবছর, তাহলে ফান্ড ফ্লোটা ভালো করে প্র্যাকটিস করি, এরকম করে তো যাওয়া বেকার। আমি বলবো দুটোই শিখে যাওয়া ভালো, দুটোই শিখে যাওয়া ভালো। আমি সবসময় স্টুডেন্টের একটা বুদ্ধি দিই, তুই যেটা করছিস ফান্ড ফ্লো ভালো করে করছিস, কর ফান্ড ফ্লো খুব ভালো করে কর, কোনো সমস্যা নেই। ক্যাশ ফ্লো কম কর, কম কর ক্যাশ, কিন্তু কর, কম কর কিন্তু করে যা। ক্যাশ ফ্লো আর ফান্ড ফ্লো একটা অঙ্কই, ধর তোকে একটা কোশ্চেন দিল, ওই একটা অঙ্ক ক্যাশ ফ্লো করা যায়, ফান্ড ফ্লো করা যায়, একই অঙ্ক। তার মানে কি হয়, শুধু ওয়ার্কিং পুরো সেম থাকে, শুধু প্রথম পার্টটা আলাদা, সেটা শিখিয়ে দেবো, তো চিন্তা নেই। কি বললাম, একটা কোশ্চেন দেবে 15 নম্বরের ক্যাশ ফ্লোর সাথে ফান্ড ফ্লো অর্থ, আর একটা কোশ্চেন দেবে হোল্ডিং কোম্পানি, যেটা কম্পালসারি 15 নম্বর। তাহলে একটা হলো, দুটো হলো, আর একটা কি দেবে, রেশিও, রেশিও অর রেশিও। কি বলতে হবে, রেশিও অর রেশিও, রেশিওর সাথে রেশিও ওয়ান, মানে দুটো রেশিও দেবে একটা করতে, দুটো রেশিও দেবে একটা করতে। সুন্দর বুঝেছিস? তাহলে কত হলো, 45 নম্বর হয়ে গেল। এবার গ্রুপ বি আর গ্রুপ সি দেবো।
আচ্ছা, এবার দেখ গ্রুপ বিতে কি কি দেবে, ভালো করে শুনবি। ওই যে ইপিএস এর অঙ্ক বলছিলাম না, বেসিক ইপিএস, ডাইলুটেড ইপিএস, তো তোর পরীক্ষায় আমি তাও বলে দিচ্ছি এখানে কি দেবে। 10 নম্বরে একটা অঙ্ক দেবে, সেটা হচ্ছে তোর AS16 আর AS13 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক। গ্রুপ বিতে কি দেবে, AS16 মানে স্ল্যাশ দিলাম AS13, যে কোনো একটা অঙ্ক দেবে, কিন্তু এবছর আসার চান্স কোনটা, AS33। 10 নম্বরে দেবে। তাহলে এটা কত দেবে, এটা কত নম্বর আসবে পরীক্ষায়, 10 নম্বর। বুঝতে পারলি, এটা পরীক্ষায় কত নম্বর দেবে, 10 নম্বর দেবে। ঠিক আছে তো, তারপর আর একটা 10 নম্বর দেবে, সেটা কি, ওই টেকনিক্স বলে একটা চ্যাপ্টার বললাম, টেকনিক্স, ওই কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, টেকনিক্স। আমি এখানে লিখছি টেকনিক্স বলে লিখছি, টেকনিক্স। টেকনিক্স থেকে তোকে 10 নম্বরের অঙ্ক দেবে। কেমন, দুটো অঙ্ক দেবে, একটা করতে হবে, ঠিক আছে, দুটো অঙ্ক দেবে, এরকম দাগ দিলাম, দুটো অঙ্ক দেবে, অর এটা, মানে বুঝতে পারলি, দুটো অঙ্ক দেবে। স্যার দুটো অঙ্ক কি কি দেবে, এখানে টপিক কি কি আছে তোকে বলে দিচ্ছি, কম্পারেটিভ ব্যালেন্স শিট আছে, কমন সাইজ ব্যালেন্স শিট আছে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, আর 10, এই 5টা করে যাবে, 5টার মধ্যে যে কোনো দুটো পরীক্ষায় দেবে, একটা করতে হবে 10 নম্বর। তার মানে, এখানে কি বলতে পারি, গ্রুপ বি থেকে তোকে 10 নম্বরের দুটো করতে হবে। এবার গ্রুপ এ তাহলে কত হচ্ছে বল, কত হলে 45 আর 20 কত হয়ে গেছে, 65 হয়ে যাবে, কত বাকি আছে আর 15 নম্বর। 5 নম্বরে 3টে করতে হবে। ঠিক আছে, এবার তোকে 5 নম্বরে 3টে করতে হবে, তাহলে গ্রুপ এ থেকে কটা করতে হবে, 5 নম্বরে 3টে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা। গ্রুপ এ থেকে করতে হবে তোকে 5 নম্বরে 3টে, কত নম্বর, তাহলে বোঝা পারলাম কোশ্চেন এই প্যাটার্নই তো ফাইনালে আসছে। তাহলে গ্রুপ এ থেকে 5 নম্বরে 3টে, গ্রুপ বি থেকে 10 নম্বরে দুটো, এখানে লিখছি গ্রুপ এ থেকে 5 নম্বরে 3টে করতে হবে, গ্রুপ বি থেকে কত বললাম, 10 নম্বরে, 10 নম্বরে দুটো করতে হবে, 20 নম্বর। এই ভিডিও যে কতবার করেছি ইউটিউবে, কত ছাড়া আছে, মানে পরীক্ষার আগে বারবার ছাড়তে হয়, মানে অনেকে তো জানেই না। গ্রুপ সি থেকে কটা করতে হবে বল, 15 নম্বরে 3টে, তাহলে 45 আর 35, 80 নম্বর। ঠিক আছে তো, তাহলে আমি আবার বলে দিচ্ছি তোর, গ্রুপ এ থেকে কি করতে হবে, তাই তো, এবার বলতে হবে গ্রুপ এ থেকে কি করতে হবে। তাহলে স্যার আপনি থিওরি বললেন না, থিওরি কিন্তু এখানে বলি, থিওরি আছে কিন্তু থিওরি লিখতে হবে, তোকে বলে থিওরি কত নম্বর লিখতে হবে, দেখো বলে দিচ্ছি। ওই যে ফার্স্ট চ্যাপ্টারটা, কোন চ্যাপ্টার বললাম, ফার্স্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকে তোর থিওরি, AS1, ওখান থেকে থিওরি আসবে তোর পরীক্ষা, ঠিক আছে, AS1 থেকে থিওরি আসবে। বলে দিচ্ছি, গ্রুপ এ থেকে কি কি করতে হবে আমি বলি তো, গ্রুপ এ থেকে একটা 5 নম্বর অঙ্ক দেবে, কি দেবে, ফান্ড ফ্লো, ভালো করে শুনবি, ফান্ড ফ্লো অর ক্যাশ ফ্লো। আচ্ছা, অর লেখা উচিত না, অল কেন লেখা উচিত তোরা বুঝতে অসুবিধা হয়, স্ল্যাশ দিলাম, ক্যাশ ফ্লো। ফান্ড ফ্লো অথবা ক্যাশ ফ্লো, দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, 5 নম্বর, বোঝা গেল তো, 15 আর 5, 20 হয়ে গেল। 2 নম্বর লিখছি রেশিও, রেশিওর একটা 5 আছে, এমন হতে পারে রেশিওর সাথে রেশিওর অঙ্ক অর দিল, বা এমন হতে পারে রেশিওর সাথে অরে একটা থিওরি আসলো রেশিওর, বুঝতে পারলি,
কেমন হতে পারে বুঝতে পারছিস তো? রেশিওর সাথে রেশিওর অঙ্ক অর দিল বা রেশিওর সাথে রেশিওর থিওরি অর দিল। সম্ভাবনা কি আছে? দুটোই দিতে পারে, দুটোই দিতে পারে, যা খুশি দিতে পারে। ঠিক আছে, 3 নম্বর লাস্ট, সেটা কি? ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে চ্যাপ্টার আছে সেখান থেকে একটা 5 নম্বরের থিওরি দিল। তাহলে পেয়ে গেলি 15 নম্বর। তাহলে এটাকে থিওরি কিন্তু অর আসবে, অর এই থিওরি আসবে। হ্যাঁ, 5 নম্বরের থিওরি লিখতে হবে, ধরে নিলাম 10 নম্বর থিওরি চাপ কিসে বলে দেবো, তো চাপ নিতে হবে। এই গেল তোর থিওরি বেশি করতে হবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, থিওরি রেডি হয়ে গেল, পুরো রেডি হয়ে গেল, থিওরি দিয়ে দেবো। শুধু আমাকে বলে দিবি কে বাংলায় পড়বি তাকে বাংলার নোট দেবো, যে ইংলিশ পড়বে তাকে আমি ইংলিশের নোট দেবো, যে যেই পড়বি দিয়ে দেবো। ঠিক আছে, সেমটা কেমন থাকবে? এফআরএফএস তো বললাম তো, এফএম এর দুটো গ্রুপে কোশ্চেন থাকবে, একটা এ আর বি। ওখানে এফআরএফএস এ কি দেখলি, কটা গ্রুপ ছিল? 3টে গ্রুপ, এ বি সি। তাই তো, এ বি সি 3টে গ্রুপ ছিল, এখানে এ আর বি দুটো গ্রুপ। তাহলে এ গ্রুপে কি থাকবে? 5 নম্বরে 4টে লিখতে হবে, 20 নম্বর হয়ে গেল। এখন তোর যদি মন চাইলে স্যার আমি বিভিন্ন রকমের এফএমটা না, যারা একটু থিওরি পড়তে তাদের জন্য একটা ভালো লাগবে, মানে এখানে অঙ্কের সঙ্গে একটু অপশন থাকে, অপশন থাকে। কেউ যদি মনে করে, অনেকে বলে কি স্যার আমি না থিওরি অত ভালো লাগে না, অঙ্ক করতে ভালোবাসি, তা আমি কত অঙ্ক করতে পারবো সেটা আমি বলে দিচ্ছি, পুরো বলে দিচ্ছি। গ্রুপ এ থেকে, গ্রুপ এ থেকে 5 নম্বরে 4টে তো লিখতে হবে, 20 নম্বর। তুই যদি মনে করি আমি অঙ্ক করবো, তুই 2টো অঙ্ক করতে পারবো 5 নম্বর, বুঝলি তো? 2টো অঙ্ক করতে পারবি, তার 2টো থিওরি তোকে লিখতেই হচ্ছে, বুঝতে পারছিস? গ্রুপ বি থেকে তাহলে 20 নম্বর তো হয়ে গেল, কত নম্বর বাকি হলো? 7। 10 নম্বরে 6টা লিখতে হবে। 10 নম্বরে কটা? 6টা। 10 নম্বরে 6টা। এইবার স্যার আমি সব অঙ্ক করতে চাই, তাহলে তুই কত নম্বর অঙ্ক করতে পারিস? 50 নম্বর অঙ্ক, মানে 10 নম্বরে তুই 5টা অঙ্ক, তাহলে তোকে 10 নম্বর থিওরি লিখতেই হচ্ছে। 10 নম্বর থিওরি লিখতে মানে এখানে 10 থিওরি লিখতেই হচ্ছে বল, আর এখানে 10 থিওরি, মানে কত? 20 নম্বর থিওরি তোকে লিখতেই হবে, তাই তো? তুই 20 নম্বর থিওরি ধরে গেলে হবে না, তুই ধরে যাবি 30 নম্বর থিওরি, ধরে যাবি 30। কেন 30 নম্বর থিওরি লিখতে হবে? এখানে 10 নম্বর যে সমস্ত অঙ্কগুলো থাকবে, প্রতিটা অঙ্কের মধ্যে না একটু লেজুর থিওরি, লেজুর থিওরি মানে বুঝছো? 10 নম্বর কোনটা অঙ্ক, ধর 7 নম্বরের অঙ্ক 3 নম্বরের থিওরি। ধর যখন অঙ্কটা খুব সোজা দিয়ে দেবে না, কোনো একটা টপিক সোজা অঙ্ক দিয়ে, তাহলে ধর একটা 5 নম্বরের অঙ্ক দিয়ে দিল, 5 নম্বর থিওরি দিয়ে, বুঝলি ব্যাপারটা কি বলছি? তাহলে তুই এরকম একটা আইডিয়া করে রাখবি যে না আমাকে 20, 25, 30 নম্বর থিওরি লিখতেই হবে। ঠিক আছে, এবার এবার বলতে পারি লিখে দিয়েছি, যেমন ধর এটা একদম 2023 সালের কোশ্চেন তুলে ধরেছে। 2023 সালের কোশ্চেনে কি ছিল কোশ্চেন প্যাটার্নটা? কোশ্চেন প্যাটার্ন তো একই হবে। গ্রুপ এ থেকে একের দাগে একটা ইন্ট্রোডাকশন থেকে, বললাম না ইন্ট্রোডাকশন থেকে থিওরি দিয়েছি, তার সঙ্গে আবার ইন্ট্রোডাকশন থিওরি ওয়ার্ড দিয়েছি, বুঝলি? থিওরির সঙ্গে থিওরি ওয়ার্ড। তাহলে এটাও আমি আগের মতো খুব সুন্দরভাবে বলবো যে থিওরি একদম হুবহু কমন পড়ে গেছে পরীক্ষা, মানে এইভাবে বলেছিলাম। আমি আগে স্টুডেন্ট গুলো না একটু ভালো করে দেখে নিয়েছিলাম কে কোন কোন চ্যাপ্টার ভালো পড়তে পারে, বিশেষ করে অফলাইনে এগুলো ভালো দেখেছিলাম। তারপর আমি সেই সমস্ত চ্যাপ্টারের থিওরিগুলো আমি দেখে নিয়েছিলাম, কোথা থেকে থিওরি দেবে, ইন্ট্রোডাকশন থেকে থিওরি পড়তেই হবে না। আমি তোকে বলে দেবো কোন চ্যাপ্টার থেকে থিওরি ভালো করে পড়বো, ওই চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাবে যা থিওরি বলবো। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থিওরি পড়ে গেলে তুই 5 পাবিই পাবি। তার তুই ভাব না, তুই 20 নম্বর থিওরি লিখতে তুই 5 নম্বর থিওরি পাচ্ছিস, ইন্ট্রোডাকশন শিওর শর্ট পাবি 5। তো 2টো লিখতে হবে, 2টো দেবে, একটা লিখতে হবে, 5 হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন এসেছিল এবং তোর পরীক্ষা এটাই থাকবে 2 নম্বর কোশ্চেন। টিভিএম, টাইম ভ্যালু অফ মানি থেকে একটা অঙ্ক দেবে 5 নম্বর, বুঝতে পারলি তো? টাইম ভ্যালু মানি থেকে 5 নম্বর অঙ্ক দেবে, বুঝতে পারলি? টাইম ভ্যালু মানি যেটা কোনটা 3rd সেমিস্টারে শিখেছিস, অ্যানুইটি আর কম্পাউন্ড ইন্টারেস্ট। 3 নম্বরে কি দিয়েছে দেখ, 3 নম্বর 3-এর দাগে কি দিয়েছে দেখ, একটা থিওরি দিয়েছে, সেটা WCM মানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সব ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তবে তোকে একটা কনক্লুশন নিয়ে আসলাম, তাহলে ইন্ট্রোডাকশন যেটা থিওরি পড়, তুই কিছু থিওরি পড়তে না চাস, তুই ইন্ট্রোডাকশন আর ওয়ার্কিং ক্যাপিটাল বাস আপনি দুটো করতে হবে, মানে এই দুটো তোকে পড়তেই হবে, এই দুটো তোকে পড়তে হবে, এই দুটো থেকে তুই থিওরি লিখতে পারবি সব। তাহলে কি বুঝতে পারলি 3-এর দাগে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম, ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল থিওরি। তাহলে কি বুঝতে পারলি? ইন্ট্রোডাকশন সঙ্গে ইন্ট্রোডাকশন থিওরি আর ওয়ার্কিং ক্যাপিটাল সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল থিওরি হয়। 4-এর দাগে ক্যাপিটাল রাইটিং থেকে একটা 5 নম্বর অঙ্ক, ঠিক আছে? ক্যাপিটাল রাইটিং থেকে 5 নম্বরে একটা অঙ্ক করতে হচ্ছে, ঠিক আছে? তাই বলে দেবো এবছর কোন অঙ্ক দিতে পারে, এই বলে দেবো কোন অঙ্ক, মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল রাইটিং যখন আরম্ভ করবো 7খানার মতো মেথড আছে, ঠিক আছে? তার মধ্যে বড় অঙ্কের জন্য কিছু মেথড আছে, একটা অঙ্ক থেকে 7টা অঙ্ক করা যায়, মানে 7টা অঙ্ক করা যায়, কোনো কঠিন না। তাহলে ক্যাপিটাল রাইটিং এর যে যতগুলো মেথড আছে না, তার মধ্যে কিছু অঙ্ক থাকে যেইগুলো 5 নম্বরেই আসে,
ঠিক আছে, যেমন আমি বলছি, যেমন আমি তো এই বলেই দিচ্ছি, ভয় পাওয়ার পে ব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এই তিনটের মধ্যে একটা অঙ্ক বাঁচে আসে। তার মানে আগের বছর কি এসেছিল, আগের বছর চলে এসেছিল তোর কি এখানে কি দিয়েছে, ওই পে ব্যাক পিরিয়ডের অঙ্ক দিয়েছিল মনে হচ্ছে আগের বছর, হ্যাঁ পে ব্যাক পিরিয়ডের অঙ্ক দিয়েছিল, না পে ব্যাক পিরিয়ড ওই টাইপের কিছু একটা অঙ্ক দিয়েছিল, দেখে নেবো পরে কোশ্চেন যখন পড়বো। তো যেটা এসেছিল সেটা বাদ দিয়ে বাকি কোশ্চেন করতে হবে, এটা আসে। তাহলে তুই বুঝতে পারলি, মানে এইভাবে সাজেস্টিভ কোশ্চেন করা যায়। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তোকে না প্রথমে প্ল্যানিং করে পড়তে হবে, কম করে বেশি নাম্বার পাওয়া যায়, প্ল্যানিং করতে হবে পড়ার। গ্রুপ বি, গ্রুপ বি থেকে কি আছে দেখ, প্রথম কোশ্চেনটা 5 দাগের কোশ্চেনটা কি ছিল, সিওসি থেকে অঙ্ক এসেছে, কস্ট অফ ক্যাপিটাল, 10 নম্বর, ঠিক আছে। তারপর তবে এখানে কিন্তু খুব মানে একটু মানে তো ব্রেনি কোশ্চেন করে অনেক সময়, একটা অঙ্ক দিয়ে দিল, তুমি এই এখান থেকে রেকমেন্ড করতে হবে, তুমি কি বুঝবে এফএ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তুই একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়েছিস, তোকে এখানে ডিসিশন দিতে হবে কি করা উচিত কোম্পানি, এরকম টাইপের কিছু একটা অঙ্কের মধ্যে এরকম টাইপের একটা পয়েন্ট তুলে যাতে 2 নম্বর পেয়ে, বুঝতে পারলি তো। এর জন্য থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার থাকলে ক্লিয়ার হয়ে যাবে। 6 দাগের কোশ্চেনটা কি দিচ্ছে, একটা লিভারেজ, লিভারেজ থেকে 10 নম্বর অঙ্ক, তাহলে কি কি বুঝতে পারলি, কস্ট অফ ক্যাপিটাল থেকে 10 নম্বর অঙ্ক পাচ্ছিস, লিভারেজ থেকে 10 নম্বর অঙ্ক পাচ্ছিস। 7 দাগে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে একটা 10 নম্বর অঙ্ক পাচ্ছিস, দেখ ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কের সঙ্গে থিওরি হয়, তাহলে তুই কি বুঝতে পারছিস কোন চ্যাপ্টার থিওরি তোকে পড়তে হচ্ছে, দেখছিস ওয়ার্কিং ক্যাপিটাল থিওরি পড়তে হচ্ছে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল থিওরি পড়লে তুই কত নম্বর কমন পেয়ে যাচ্ছিস, তুই বুঝতে পারছিস তো, ওই দিক থেকে 5 পাচ্ছিস, আর এখান থেকে অঙ্ক না পারলে থিওরি, তাহলে তোর কত নম্বর থিওরি এখনো পর্যন্ত লিখতে হবে, 10 দিয়ে দিয়েছি, 10 থিওরি দিয়ে দিয়েছি। 8 দাগের কোশ্চেন কি, ক্যাপিটাল রাইটিং এর অঙ্কের সঙ্গে কি দিয়েছে, থিওরি অর দিয়েছে, অঙ্কের সঙ্গে থিওরি অর। তারপর 9 দাগের কোশ্চেন আইআরআর, ঠিক আছে, 9 দাগের কোশ্চেন কি দিয়েছে দেখ, 9 দাগের কোশ্চেন কি দিয়েছে দেখ, ডিভিডেন্ড পলিসির সঙ্গে থিওরি অর, তাহলে তুই কি বুঝতে পারছিস, মানে যারা অঙ্কটা একটু উইক, অঙ্ক করতে পারে না, তাদের কিন্তু পাস করার অনেক সুন্দর জায়গা আছে, বুঝলি তো, অঙ্কের সঙ্গে থিওরি অর অর করে গেছে। আর 10 দাগের কোশ্চেনে কি আছে, ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে তুই কি বুঝতে পারলি, তুই যদি ইন্ট্রোডাকশন করে যাস 5 নম্বর থিওরি লিখতে পারবি, আর ওয়ার্কিং ক্যাপিটাল করে গেলে কত হচ্ছে, 10 আর 5 15, তাহলে কত 15 আর 5 20 নম্বর, তুই দুটো চ্যাপ্টার পড়ে গেলে 20 নম্বর থিওরিটা লিখতে পারবি, কোনো সন্দেহ নেই, দুটো চ্যাপ্টার ভালো করে করতে হবে, স্যার বাকিগুলো আরে এই দুটো তাকে ভালো করে পড়বি, তারপর পরে বলে দেবে, ঠিক আছে। তাহলে তোর আমি কি কি সিলেবাস দিয়ে দিলাম, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল এফআরএফএস এ, আর হচ্ছে এফএম এর পুরো সিলেবাস প্যাটার্ন তোদের সামনে ধরে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, পুরো ধরে বুঝিয়ে দিলাম, ঠিক আছে তো। তারপর আমরা টাইম টু টাইম প্রতিদিন ক্লাসে যখনই অঙ্ক করবো, অঙ্ক করতে করতে বারবার বলবো কি হয় বলবো, আর যখনই কোশ্চেন প্যাটার্ন ফলো করবি, আমি বলছি পরীক্ষা এখনো পর্যন্ত 6 সেমের হয়েছে 20 সাল, 21 সাল, 22 সাল আর 23 সাল, 4 বছর পরীক্ষা হয়েছে। 20 আর 21 পরীক্ষা হচ্ছে অনলাইন, 22 আর 23 পরীক্ষা হচ্ছে অফলাইন। স্যার আমরা কোন প্যাটার্নটাকে ফলো, 22 আর 23, 20 21 তো জাস্ট অঙ্ক দেখবি, বাট ওই প্যাটার্ন তোকে দেখতে হবে, 22 23 ফলো করবো, 22 23, ঠিক আছে। আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, বই তো পেয়ে যাবি, বইয়ের মধ্যে পেছনে সব কোশ্চেন থাকবে, তো ফলো করতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে।